আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ক্লাস শেষে বাসায় ফেরা হলো না কমার্স কলেজের ছাত্র শাওনের, চাপা দেয়া বাসে বিক্ষুব্ধদের আগুন। আন্দোলনের মুখে গ্রামীণফোনের 48 কর্মকর্তা পুনর্বহাল, চাকরিচ্যুতি নিয়ে ব্যাখ্যা দিতে সিইওকে তলব করেছে সংসদীয় কমিটি। প্রেম ও বিয়ের প্রলোভনে পর্নোগ্রাফির ফাঁদে পড়ছেন নারী, লোকলজ্জায় মামলা না করায় বেঁচে যাচ্ছে প্রতারকরা। আসসালামু আলাইকুম, মজুমদার জুয়েল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। রাজধানী মিরপুরে বাস চাপায় ঢাকা কমার্স কলেজের এক ছাত্র নিহত হয়েছে। দুপুর 1টার দিকে বিকল্প পরিবহনের একটি বাস শাওন নামের ওই ছাত্রকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই কমার্স কলেজের ছাত্ররা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। এতে দফায় দফায় মিরপুর রোডে বন্ধ থাকে যান চলাচল। মিসবাহ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সরওয়ার সুমন। কলেজে ক্লাস শেষে বাড়ি ফিরছিল কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাওন, কিন্তু বাড়ির খুব কাছাকাছি পৌঁছেও বাড়ি আর ফেরা হলো না তার। ঘাতক বাসের ধাক্কায় অকালে ঝরে গেল আরও একটি প্রাণ। 23 বছর বয়সী শাওনের মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে কমার্স কলেজের ছাত্ররা। বিকল্প পরিবহনের ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়া ছাড়াও বিক্ষুব্ধরা রাস্তার বহু যানবাহনের ব্যাপক ভাঙচুর চালায়। ওরা টান দিতে ব্যাগের লাগে পড়ে দেয়, ওই চাক পিছনে চাকা পড়ে গেছে। হ্যাঁ, গাড়ি স্লো করে না, গাড়ি টানে রয়েছে। ট্রাফিকটা ডাকতেছি, আমি পুলিশের রীতিমতো ডাকতেছি ট্রাফিক বক্সের থেকে, ভাই আহেন না একটু, আহেন এই ছেলেটার হেল্প, দাঁড়িয়ে রয়েছে রীতিমতো তামসা দেখতেছে। অবরোধ ও ভাঙচুরে মিরপুর 11 থেকে শেওড়াপাড়া পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও র্যাব এলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে দুর্ঘটনার খবর শুনে শাওনের মা হাসপাতালে পৌঁছালে সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশ। সরওয়ার সুমন, একুশে টেলিভিশন। আন্দোলনের মুখে চাকরিচ্যুত 48 কর্মীকে পুনর্বহাল করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ডেকে পাঠিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। ফাল্গুনী দত্ত এবং আসিফ সমিতির সহায়তায় শাহনাজ শাম্মীর রিপোর্ট। রোববার সকালে চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভের মুখে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর বৈঠকে বসেন কর্তৃপক্ষ। বিকেলে চাকরিচ্যুত 48 কর্মীকে পুনর্বহাল করার ঘোষণা দেয়া হয়। তারা সবাই সোমবার থেকে অফিস করতে পারবে বলে জানানো হয়। অবশ্য অরাজক পরিস্থিতির জন্য বহিরাগত কিছু অসাধু ব্যক্তি দায়ী বলে অভিযোগ করেন প্রধান জনসংযোগ কর্মকর্তা। আমরা কিছু বহিরাগত দেখছি এমপ্লয়ীদের মধ্যে, এটা আমরা এই ব্যাপারে কনসার্ন জানাচ্ছি এবং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও এই ব্যাপারে আলাপ করব। যে আগামীকাল থেকে আমাদের অ্যাক্সেসটা খুলে দিবে, আগামীকালকে 5:30 পর্যন্ত, এর ভিতরে ওনারা আমাদেরকে একটা পজিটিভ ডিসিশন দিবে। এই 48 জন এমপ্লয়ির কার্ড স্ন্যাচ করে নেওয়া হয়েছে, অ্যাক্সেস স্ন্যাচ করা হয়েছিল, তাদেরকে যেন আজকের মধ্যে অ্যাক্সেসটা দেওয়া হয় এবং ওনারা এটা মেনে নিয়েছে। চাকরিচ্যুত কর্মীদের সমস্যা সমাধানে 6 দফা দাবি তুলে ধরেন কর্মীরা। তবে সোমবার বিকেলে সব বিষয়ে পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে গ্রামীণফোনের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। রোববার বৈঠক শেষে কমিটির সভাপতি ইসরাফিল আলম বলেন, সোমবার সংসদীয় কমিটির বৈঠকে এসে তাদের অবস্থান তুলে ধরতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীকে তলব করা হয়েছে। কেন এইভাবে শ্রম আইন লঙ্ঘন করে নির্বিচারে ছাঁটাই প্রক্রিয়া গ্রহণ করেছে গ্রামীণফোন, এর ব্যাখ্যা জানার জন্য এবং তাদেরকে শোনার জন্য আমরা তলব করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে। আগামী বৈঠকে চিফ এক্সিকিউটিভ অফিসারকে আমরা বলেছি
উপস্থিত থেকে তাদের অবস্থান সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন। শাহনাজ শাম্মী, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ব ব্যাংকের কারণে পদ্মা সেতু নির্মাণে খরচ বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রীকে ব্যাংকটির কাছে ক্ষতিপূরণ দাবির পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, সময় নষ্ট না করে বাজেটের টাকা দিয়েই পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। নবম জাতীয় সংসদের 13তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা থেকে টাকা নিয়েই পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। এর মধ্যে বিদেশি বিনিয়োগকারী এলে তা গ্রহণ করা হবে। এ সময় তিনি বিশ্ব ব্যাংকের হিসাব নিকাশ বিশ্ববাসীর কাছে প্রকাশ করারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী উন্নয়ন সহযোগীদের প্রতি অহেতুক বাধা দিয়ে উন্নয়ন কাজ ব্যাহত না করার আহ্বান জানান। বিশ্ব ব্যাংকের চুক্তি বাতিলের বিষয়ে সরকারের অবস্থানের উপর আস্থা রাখায় দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। 97 লক্ষ টাকা লাগবে, যেটা আমাদের মেইন ব্রিজ, রিভার টেনিং, অ্যাপ্রোচ রোড সহ বিভিন্ন কাজ। আবার 13-14তে আমাদের সেতু নির্মাণের কাজ অতি দ্রুত আমরা শুরু করতে পারবো। আমি এ বিষয়ে মিটিংও করেছি এবং এ বিষয়ে আমরা কাজ করেছি। এর মাঝে যদি কোনো কেউ বিদেশি বিনিয়োগকারী আসতে চায় তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, কিন্তু আমরা সময় নষ্ট করব না, কালক্ষেপণ করব না। আমাদের যে টাকা, আমাদের যে বরাদ্দ বাজেট, এই বাজেটের থেকেই আমরা আমাদের কাজ শুরু করব। প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে আগামী 10 জুলাই শুরু হচ্ছে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তার কার্যালয়ে এই সম্মেলন উদ্বোধন করবেন। 3 দিনে আরও 19টি অধিবেশনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারকরা জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। রোববার এই উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় গত বছরের ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের 81% বাস্তবায়িত হয়েছে বলেও জানান তিনি। এই যে 20টি কর্ম অধিবেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে একটি একান্ত আলোচনা 21টি অধিবেশন, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয় যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে, তাদের একটা সুযোগ যে মাঠ পর্যায়ে যারা কর্মরত আছেন তাদেরকে সরাসরি মেসেজটা দিয়ে দেওয়া সরকারের কি প্রত্যাশা। মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার জামায়াত নেতা মীর কাশেম আলীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। পাশাপাশি তার বিরুদ্ধে প্রসিকিউশনকে 12 অগস্ট মামলার আনুষ্ঠানিক অভিযোগ অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী। মীর কাশেম আলীকে সেফ হোমে নিয়ে 3 দিন জিজ্ঞাসাবাদ করার আবেদন করে প্রসিকিউশন। রোববার কাশেম আলীর উপস্থিতিতেই মামলা শুনানি শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে 1 দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয় ট্রাইব্যুনাল। তবে শারীরিক সুস্থতা ও আইনি কার্যক্রম পরিচালনায় সেফ হোমে জিজ্ঞাসাবাদের সময় মীর কাশেমের একজন আইনজীবী এবং ডাক্তার রাখার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যারা এখনো জীবিত আছে, তাদের আত্মীয়স্বজনরা আছে, তাদেরকে বিভিন্ন সময় তার লোকজন হুমকি দিচ্ছিল এবং তাকে গ্রেপ্তারের পরে এই হুমকি তার লোকজনে আরও দিচ্ছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে তাকে গ্রেপ্তারের পরে একাধিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তাতে তার বিরুদ্ধে যে অভিযোগ আমরা এনেছি, তদন্ত সংস্থা যে অভিযোগ এনেছে, সেই অভিযোগ আরও বেশি শক্তিশালী হচ্ছে, যে কারণে তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। তবে তার আইনজীবীর দাবি, সঠিক তথ্য ছাড়াই তাকে সেফ হোমে নেওয়া হচ্ছে। একজন মানুষকে যখন জিজ্ঞাসাবাদের প্রশ্ন আসে বা রিমান্ডে নেওয়া হয়, কোনো তথ্য উদ্ঘাটনের জন্য কোনো বিশেষ তথ্য যেটা তাকে জিজ্ঞাসাবাদ না করে জানা যাচ্ছে না, সেটার ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করতে হয়। এরকম কোনো কথা প্রসিকিউশন বলেননি, এরকম কোনো তথ্যও তারা দিতে পারেননি। সেই কারণে আমরা বলেছিলাম যে এই আবেদনটি অ্যালাউ করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ কেন করতে হবে, এই ব্যাপারে প্রসিকিউশন কোনো প্রয়োজনীয়তা প্রদর্শন করতে পারেননি আদালতের সামনে। এদিকে দেলাওয়ার হোসেন সাইদি তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের 30তম দিনের জেরা শেষে 12 জুলাই পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ আরেক জামাত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রথম সাক্ষী মোজাফফর আহমেদ খানের জেরাও আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রথমে প্রেম এবং পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পর কৌশলে তার ভিডিও চিত্র ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। ভুক্তভোগী এইরকম একজনের সঙ্গে কথা বলে জানা যায়, বছরখানেক আগে সহপাঠীর সঙ্গে প্রেমের এক পর্যায়ে শুরু হয় শারীরিক সম্পর্ক। এরপর তার অজান্তেই গোপন ওই ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে বাজারে। রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম।
দীর্ঘদিন ধরে 2x, 3x সহ নানা নামে বিভিন্ন প্রকার আপত্তিকর বিদেশি ভিডিও চিত্র পাওয়া যায় ফুটপাত সহ বিভিন্ন সিটি ভিসিটির মার্কেটগুলোতে। কিন্তু বিদেশিদের বদলে এ ধরনের ভিডিও চিত্রগুলোতে এখন ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি মেয়েদেরকে। তবে এর অধিকাংশই করা হয় তাদের অজান্তেই। ওর সাথে আমার বেশ কিছুদিন সম্পর্ক থাকার পর রিলেশন হওয়ার কিছুদিন পরেও আমার বিয়ের কথা বলে। বিয়ের কথা বলার পরে এক পর্যায়ে মানে এতটাই বিশ্বাস হয়ে যায়, হওয়ার পর সাথে আমার শারীরিক সব ধরনের হয়। হওয়ার পরে ও ওই ছবিটা কিভাবে মোবাইলে ক্যাপচার করে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ছড়াই দিছে, বাট কীভাবে ছড়াইছে সেটা আমি জানি না। জীবনের ভয়ঙ্কর পরিণতির পর পুরুষ দেখলেই এখন ঘৃণা আসে তার মনে। সমাজের অন্য মেয়েদেরকেও প্রেমিকদের সম্পর্কে সাবধান থাকার পরামর্শ দিলেন তিনি। তো এর জন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা মেয়েকে সাবধান করে দিতে যাচ্ছি যে ওরা যখনই কোনো ছেলের সাথে রিলেশন করবে ওরা যাতে সাবধানে থাকে, কেউ যাতে আমার মতো অবহেলিত না হয়। পরিচিত হবার পরও আরও জানাজানির ভয়ে প্রতারকের বিরুদ্ধে মামলা করেনি সে। প্রতারণার শিকার হয়ে মেয়েটি এখন সমাজ থেকে এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু এ ধরনের ঘটনাগুলোতে ছেলে মেয়ে দুজনই দায়ী হলেও কলঙ্কের ভাগ শুধু একজনকেই কেন বইতে হবে, এর উত্তর কে দেবে? মেয়েটা কিন্তু সুইসাইড করছে। 75% কেসেসে মেয়েটা সুইসাইড করে এবং আমরাই কিন্তু তাকে ঠেলে দিই সুইসাইড করার দিকে, যে বাবা থাক আমার উপর থেকে ইয়েটা মানে ঝামেলাটা গেল। কিন্তু ছেলেটার ক্ষেত্রে আমরা ওই রকম ড্রাস্টিক কিছুই করি না। সো আমাদের সোসাইটাল চেঞ্জের ভীষণ দরকার। এই ভিন্ন ক্রাইমের জন্য আমাদের আইনগুলো ভিন্ন রকম হতে হবে। এই ক্রাইমের জন্য এই মানে এই শাস্তি আমরা যদি বিধান না করি, এই ক্রাইম রেটগুলো আমরা কখনোই কন্ট্রোল করতে পারবো না। বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক গড়ে না তুলতেও মেয়েদেরকে উপদেশ দেন তিনি। মেয়েটা কিন্তু সুইসাইড করছে। ইলিয়াস হোসেন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রথম প্রস্তুতিমূলক টি-20 ম্যাচে বাংলাদেশ জাতীয় দল 94 রানে হারিয়েছে বাংলাদেশ এ দলকে। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। সোহেল তাজের পদত্যাগে আওয়ামী লীগে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। এ বিষয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সোহেল তাজ সাংবিধানিকভাবেই পদত্যাগ করেছেন। জাতীয় জাদুঘরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম ঢাকা মহানগর উত্তর আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবির সাথে তরুণদের ঐক্যবদ্ধ রাখা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান আলোচকের বক্তব্যে তারা এসব মন্তব্য করেন। অনুমতি নিয়েই সোহেল তাজ পদত্যাগ করায় দলে কোনো প্রভাব পড়বে না বলেও জানান সুরঞ্জিত। এছাড়া দেশীয় অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করার বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন তিনি। ক্ষমতাসীন দলের কোন্দলের কারণে সোহেল তাজ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম সিটি মেয়র মঞ্জুরুল আলমকে চেয়ারপারসনের উপদেষ্টা নিয়োগ করায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হলে সে দায় জনগণের উপর পড়বে। সরকার পদ্মা সেতু নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করতে পারেনি। তিনি আরো বলেন, পদ্মা সেতু নিয়ে সরকারের অবস্থান প্রমাণ করে তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। সোহেল তাজের পিতা তাজউদ্দিন আহমদ সাহেবকেও স্বাধীনতার পরে, যিনি স্বাধীনতা সময়ে যুদ্ধের সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, তাকে সরে যেতে হয়েছিল। একইভাবে তার ছেলেকেও, সোহেল তাজকেও পদত্যাগ করতে হয়েছে। এখন নিঃসন্দেহে সরকারের ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব বা কলহ রয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমরা মনে করি। কোরিয়ান প্রডিউসার অ্যান্ড ডিরেক্টরস এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে 21 টেলিভিশনের প্রযোজক এবং পরিচালকদের প্রশিক্ষণের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও
আব্দুস সালাম এবং কেপিডি এর চেয়ারম্যান মিস্টার দেইজুন ওয়াং। চুক্তি স্বাক্ষরের আগে কেপিডি এর প্রতিনিধিরা একুশে টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। একুশে টেলিভিশনের কারিগরি দিকগুলো আরও সমৃদ্ধ করার জন্য এর 3 জন প্রযোজক এবং পরিচালককে কোরিয়ায় একটি প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হচ্ছে এই চুক্তির মাধ্যমে। এবছরের 25শে অগস্ট থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণের সময়সীমা নির্ধারিত হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে পরিচালক ও প্রযোজকদের দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। কোরিয়ায় যে প্রডিউসাররা টেকনিক্যাল ট্রেনিংয়ের জন্য আমরা পাঠাবো এবং এতে করে আমাদের লোকজন আরও উন্নত মানের কাজ করতে পারবে। সে ব্যাপারে এই কেপিডিই ইটিভিকে সহযোগিতা করছে এবং তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে এবং আশা করি এতে করে আমাদের যে ইয়াং জেনারেশন এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে ঢুকছে তারা আরও টেকনিক্যালি আরও বেটার ওয়ার্ক করতে পারবে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। অব্যাহত দরপতনের পাশাপাশি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসিতে লেনদেন হয়েছে মাত্র 115 কোটি টাকার শেয়ার, যা 2008 সালের 17 ডিসেম্বরের পর সর্বনিম্ন লেনদেন। এদিন ডিএসসিতে লেনদেন হয়েছে 264টি প্রতিষ্ঠানের শেয়ার, এর মধ্যে দর বেড়েছে 81টির, দর কমেছে 152টির, অপরিবর্তিত ছিল 31টি প্রতিষ্ঠানের। দিন শেষে ডিএসসি সাধারণ সূচক 18 পয়েন্ট কমে নেমে আসে 4272 পয়েন্টে। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানকে আগামী 4 বছরে 16 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। রোববার জাপানের টোকিওতে আন্তর্জাতিক দাতা সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি সহ বিশ্বের 70টি দাতা দেশ ও সংস্থা এই সম্মেলনে যোগ দেয়। সিদ্ধান্ত অনুযায়ী এবছর 2.3 বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার পর থেকে প্রতি বছর 1 বিলিয়ন মার্কিন ডলার করে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আর জাপান জানায় তারা 2016 সাল পর্যন্ত প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। তবে এর জন্য শর্ত হিসেবে আফগানিস্তানকে নেটো সেনা প্রত্যাহারের প্রস্তাবের সমর্থন অটুট রাখতে হবে। একই সঙ্গে দুর্নীতি দমনে নিতে হবে কার্যকর পদক্ষেপ। খেলার খবর। আজ প্রথম প্রস্তুতিমূলক টি-20 ম্যাচে বাংলাদেশ জাতীয় দল 94 রানে বাংলাদেশ এই দলকে হারিয়েছে। আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে জাতীয় দলের জন্য এই প্রস্তুতিমূলক ম্যাচের আয়োজন করে বিসিবি। মিরপুরের প্র্যাকটিস ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের 44 বলে 94 এবং জহিরুল ইসলামের 77 রানে জাতীয় দল নির্ধারিত 20 ওভারে 274 রান করে। জবাবে শুরুতেই এই দল তাদের অধিনায়ক শাহরিয়ার নাফিসকে হারিয়ে বিপদে পড়ে। শেষ পর্যন্ত 6 উইকেটে 180 রান করতে সক্ষম হয় এ দল। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ক্লাস শেষে বাসায় ফেরা হলো না কমার্স কলেজের ছাত্র শাহনের, চাপা দেয়া বাসে বিক্ষুব্ধদের আগুন। আন্দোলনের মুখে গ্রামীণফোনের 48 কর্মকর্তা পুনর্বহাল, চাকরিচ্যুতি নিয়ে ব্যাখ্যা দিতে সিইওকে তলব করেছে সংসদীয় কমিটি। প্রেম ও বিয়ের প্রলোভনে পর্নোগ্রাফির ফাঁদে পড়ছেন নারী, লোকলজ্জায় মামলা না করায় বেঁচে যাচ্ছে প্রতারকরা। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এবং Twitter/21tvBD এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গে থাকুন।